দর্শক, এখন প্রকাশ অনুষ্ঠানে স্বাগত। আপনাদের সাথে আছে আমি মাহমুদ রাকিব। বাংলাদেশের রাজনীতিতে প্রতিদিনই ঘটছে একের পর এক ঘটনা। আগামীর রাজনীতি কোন দিকে যাবে, ভোট কবে হবে, সেই ভোটে কারা কারা অংশ নেবে, পতিত দল আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, দিন দিন খারাপের দিকেই যাচ্ছে, হঠাৎ করে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়া, এসব নিয়ে রয়েছে নানান কথা, নানান মত। মূলত টানা 16 বছরের একটা অগণতান্ত্রিক স্বৈরশাসনের পর খাদের কিনারা থেকে দেশকে তুলে আনতে বেশ বেকায়দায় পড়েছে জনগণের ম্যান্ডেটে আসা ডক্টর ইউনূস সরকারের অন্তর্বর্তী সরকার। সব মিলিয়ে কোন দিকে যাচ্ছে দেশ, কোন দিকে যাচ্ছে রাজনীতি, দর্শক, এসব নিয়েই আমাদের আজকের এখন প্রকাশ। আমরা আলোচনার নাম দিয়েছি গন্তব্য। আর এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। আপনাকে স্বাগত। মনির ভাই, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি গন্তব্য, সেটি নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আপনার কাছে আমি জানতে চাইবো যে আজ মূলত আপনি যে দায়িত্বে রয়েছেন, ডক্টর ইউনূস আপনাকে যে দায়িত্ব দিয়ে নিয়ে এসছে, সেটি আমরা জানি যে একটা ঐক্যমত্য কমিশন করেছে এই সরকার, যে সেটি মূলত আপনি দেখভাল করছেন আমরা জানি। তো সেটি নিয়ে আজকে একটি সংবাদ সম্মেলন হয়েছে, সেখানে আপনারা বলেছেন যে বিভিন্ন রাজনৈতিক দল মোট 166টি সুপারিশ দিয়েছে এবং তার উপরে আপনারা বেশ কিছু ছক আকারে প্রশ্ন বা সুপারিশ, সেটি তারা একমত বা দ্বিমত এটি আছে কিনা সেটি আপনারা 13ই মার্চের মধ্যে জানতে চেয়েছেন। কি মনে হয় রাজনৈতিক দলগুলোর এখন পর্যন্ত যে পারফরমেন্স আপনাদের সঙ্গে কতটুকু সহযোগিতা করবে 13ই মার্চের মধ্যে? অনেক ধন্যবাদ রাকিব। প্রথমত কিছু তথ্যগত বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার যে রাজনৈতিক দলগুলোকে জাতীয় ঐক্যমত্য কমিশনের তরফ থেকে সর্বশেষ যেটা পাঠানো হয়েছে 166টি গুরুত্বপূর্ণ সুপারিশ সম্বলিত একটা স্প্রেডশিট বা একটা ছক। কিন্তু এই 166টা গুরুত্বপূর্ণ সুপারিশই কিন্তু সব সুপারিশ না। আমরা জানি যে অনেকগুলো কমিশন হয়েছে, সংস্কার কমিশন, এর মধ্যে 6টি সংস্কার কমিশন গত ফেব্রুয়ারি মাসে সরকারের কাছে রিপোর্ট দিয়েছে। এই 6টি কমিশন যে রিপোর্ট দিয়েছে তাতে সুপারিশের সংখ্যা সব মিলিয়ে 1000-এর উপরে, অনেক সুপারিশ। তো আমরা ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে সেই সমস্ত সুপারিশ পূর্ণাঙ্গ রিপোর্ট সহ রাজনৈতিক দলগুলোকে পাঠিয়ে দিয়েছিলাম, কোনো রকম সংক্ষেপ না করে বা সুপারিশগুলোকে আলাদা না করে। মানে 1000-এর উপর সুপারিশ, পুরো রিপোর্ট এবং হাজারের অধিক সুপারিশ সহ পুরো রিপোর্ট আমরা সব রাজনৈতিক দলকে পাঠিয়েছিলাম, সব রাজনৈতিক দল এবং জোটকে। জি। পরবর্তীতে আমাদের মনে হলো যে রাজনৈতিক দলগুলো তো সেটা নিয়ে স্টাডি করছে, তারা সেটার উপরে তাদের মতামত দিবে, কিন্তু তাদের কাজটাকে সহজ করবার জন্য কমিশন গুরুত্বপূর্ণ সুপারিশগুলোকে আবার আলাদা করেছে, বাছাই করেছে, যেগুলো রাজনৈতিক দলগুলোর একটা ন্যূনতম ঐক্যমত্য ছাড়া বাস্তবায়ন করা সম্ভব না। সেই সুপারিশগুলোকে আলাদা করে একটা স্প্রেডশিট আকারে, এটা 6 কমিশনের সুপারিশ, কিন্তু একটা স্প্রেডশিট আকারে বা একটা ছক আকারে রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে তাদের মতামত দেবার সুবিধার জন্য। এবং সেটা আপনি নিউজে দেখেছেন, বলা হয়েছে যে 3টা অপশন, একমত, একমত নই, আংশিকভাবে একমত, এভাবে করা হয়েছে। এবং যেগুলোর ব্যাপারে একমত সেটা কিভাবে বাস্তবায়ন করতে চায় সে ব্যাপারে আরো 6টা অপশন দেওয়া, নির্বাচনের আগে পরে সংবিধান সংস্কার নানান কিছু দেওয়া হয়েছে। তো এটা এর মধ্যে সকল মিডিয়ায় খবর হয়েছে, সুতরাং আমার বিশ্বাস জনগণ এটা জেনে গেছে যে আসলে কমিশন কি পাঠিয়েছে। এখন এগুলোর মতামত দেবার জন্য রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করা হয়েছে 13ই মার্চের মধ্যে দিতে। তো এর মধ্যে বেশ কিছু রাজনৈতিক দল আমাদের সঙ্গে যোগাযোগ করে তারা একটু সময় চেয়েছে যে আমাদের হয়তো আরও 2-4 দিন বেশি সময় লাগবে এটা দিতে। আমরা জানি, আমরা ব্যক্তিগত পর্যায়ে বা ইনফর্মাল যোগাযোগ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের প্রতিনিয়ত হচ্ছে, আমার হচ্ছে, কমিশনের সদস্যদের হচ্ছে। তো রাজনৈতিক দলগুলো খুব গুরুত্ব সহকারে নিয়েছে, ইতিবাচকভাবে নিয়েছে। তারা এগুলো, বড় দলগুলো বিশেষ করে, তারা একটা সেল বা একটা গ্রুপ তৈরি করেছে যারা মূল রিপোর্টগুলো নিয়ে স্টাডি করছে গত বেশ কিছুদিন ধরে। এখন আমরা আবার যখন এই 166টা সুপারিশ স্প্রেডশিট আকারে পাঠিয়েছি, এটা নিয়েও তারা আবার আলাদা তাদের লোকজনকে এঙ্গেজ করেছে এগুলো স্টাডি করে মতামত দেবার জন্য। তো তাদের আমরা এখন পর্যন্ত দেখছি যে সবার খুবই আগ্রহ, সবাই খুব গুরুত্ব দিয়ে নিয়েছে।
সংস্কারের ব্যাপারে কোনো রাজনৈতিক দলের মধ্যে কোনো অনীহা আমরা দেখিনি, এটা অনেস্টলি আমি বলি। আমি মাননীয় প্রধান উপদেষ্টার তরফে তার বিশেষ সহকারী হিসাবে আমি এক্ষেত্রে যতটুকু যোগাযোগ করি বা করছি, তাতে আমি সব দিক থেকে পজিটিভ রেসপন্স পাচ্ছি। সব সুপারিশের ব্যাপারে সকল দল বা শক্তির অবস্থান এক না, অভিন্ন না, এখানে ভিন্নতা থাকবে, এটাই তো গণতন্ত্র, এটাই তো স্বাভাবিক। একদম। কিন্তু সেটাকে কতখানি আলাপ আলোচনার মধ্য দিয়ে কাছাকাছি আনা যায় এবং কোথায় কোথায় ঐক্যমত্য আছে সেটা চিহ্নিতকরণ, কোথায় কোথায় ভিন্নমত আছে এবং সেই ভিন্নমত কিভাবে কাছাকাছি নিয়ে আসা যায় সেটা চিহ্নিতকরণ, এই কাজগুলো কমিশন করছে। আমি যুক্ত থেকে চেষ্টা করছি যতটুকু ভূমিকা রাখা যায়, এই তো। আচ্ছা, সেক্ষেত্রে আজকে তো 10 তারিখ গেল, তো তার মানে মাঝে আছে 3 দিন। 3 দিন, এই 3 দিনের মধ্যে মানে সময়টা কি কম মনে হলো কিনা? মানে আসলে তো আমরা তো এটা পাঠিয়েছি আজ থেকে আরো 4 দিন আগে, তো এখন মনে হচ্ছে 3 দিন। আমরা আসলে 1 সপ্তাহ সময় দিয়েছিলাম। আমরা আশা করছি যে সব দল না দিলেও কিছু কোনো দল 13 তারিখের মধ্যে তাদের মতামত দিতে শুরু করবে। সেক্ষেত্রে কমিশনের সিদ্ধান্ত হলো যে যারা আগে তাদের মতামত দিবে তাদের সঙ্গে আলোচনা শুরু হয়ে যাবে। আচ্ছা, তাদের সঙ্গে আলোচনাটা শুরু হয়ে যাবে, দল এবং জোট হিসাবে আলোচনা হবে। তো আলোচনা এগোতে থাকবে এবং আমরা জানি যে সম্ভবত 24 তারিখ থেকে একটা লম্বা ছুটি হয়ে যাচ্ছে, 26শে মার্চ স্বাধীনতা দিবস, তারপরে শবে কদর, ঈদ, সব মিলিয়ে 10-11 দিনের সম্ভবত একটা ছুটি থাকছে। তো তখন একটা ব্রেক হবে, বিরতি হবে, এরপরে আবার শুরু হবে। কিন্তু আমি দেখেছি কমিশন চাইছে খুব করে যে ঈদের আগে আলোচনাটা শুরু করে। সেক্ষেত্রে 13 তারিখের মধ্যে যদি কোনো দল না দেয়, আপনি বলছিলেন যে কোনো দল যোগাযোগ করেছে, সময় চাচ্ছে বাকি, মানে তার কি সুযোগটি থাকছে মতামতটি 13 তারিখের পরেও দেওয়ার? না, ডেফিনেটলি এটা মানে যারা আমাদের সঙ্গে যোগাযোগ করে সময় চাইবে, আমি দেখেছি যে কমিশন এগ্রি করেছে যে যারা মনে করছে তারা আরো ইন্টেন্সিভলি, আরো নিবিড়ভাবে পর্যালোচনা করে মানে তাদের মতামত দিতে চায়। আমার বিশ্বাস যে কমিশন তাদেরকে একটা ন্যূনতম সময় অ্যালাউ করবে। কিন্তু যেহেতু সকল দল এখন পর্যন্ত সময় চায়নি বা অধিকাংশ দলই চায়নি, সুতরাং এটা বিশ্বাস করবার যৌক্তিক কারণ আছে যে নির্ধারিত সময়ের মধ্যে অনেকেই হয়তো তাদের মতামত। এই যে 166 সুপারিশের একটি আপনারা ছক আকারে তাদের মতামত চেয়েছেন, মানে আমি একজন জনগণ হিসেবে, নাগরিক হিসেবে বিএনপি বা জামাত কি মতামত দিল সেটি কি দেখতে পাবো? আমি সেই সুযোগটি কি আছে জনগণের জন্য? এখনই দেখতে পাবেন না, সেটা এখনই উন্মুক্ত করা হবে না। মানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা এবং সমঝোতা প্রচেষ্টাকে সফলভাবে এগিয়ে নেবার স্বার্থেই এখনই এগুলো উন্মুক্ত করা বা জনগণের সামনে আনা ঠিক হবে না। নিশ্চয়ই এগুলো পাবলিক প্রপার্টি, পাবলিক ডকুমেন্ট, একটা সময় জনগণের সামনে আসবেই, এতে কোনো সন্দেহ নাই। আচ্ছা, আরেকটি এই বিষয়ে প্রশ্ন, এই যে মতামতটি আপনারা চাইলেন রাজনৈতিক দলগুলোর কাছে, রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলগুলো তো জনগণেরই প্রতিনিধিত্ব করছে বা করে, সেক্ষেত্রে এটি মানে করা যাবে কি যাবে না, সুপারিশটা গণভোটের মাধ্যমে করা যেত কিনা? মানে এই সুপারিশগুলা দেশের মানুষ গ্রহণ করবে কি করবে না, সেটাও একটা অপশন ওখানে আছে যে আমি যে কি পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে, একমত হলে যে পরের ধাপটা। তো সেখানে গণভোটও কিন্তু একটা অপশন রাখা হয়েছে। যদি মানে জনগণকে প্রতিনিধিত্বকারী দলগুলো একমত হয় বা একমতের কাছাকাছি আসতে পারে, তাহলে সেটা যে অপশনটাকে দেখুন, এখানে গণভোটের অপশন আছে, গণপরিষদ গঠনের অপশন আছে, তারপরে অধ্যাদেশের অপশন আছে, তারপরে একই সঙ্গে একটা নির্বাচন করে সেখানে সেই নির্বাচিত যে পরিষদ হবে সেটা প্রথমে গণপরিষদ হিসাবে কাজ করবে, গণপরিষদের ভূমিকা পালন শেষে সেই পরিষদই পরবর্তীতে জাতীয় সংসদ হিসাবে কন্টিনিউ করবে, এরকম অপশনও রাখা আছে। তো দেখা যাক আলোচনার মধ্য দিয়ে কোনটার ব্যাপারে অধিকতর মত। না, এখানে আমরা দেখি যে আপনারা যে পরবর্তী মানে একমত হলে যে পরের 6টি অপশন দিয়েছেন, সেখানে একটি মনে হয় এমন রয়েছে যে জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচন একসাথে করার বিষয়, বা সেখানে কথাটা এমন না যে সেটা হলে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত যারা হবেন তাদের সমন্বয়ে প্রথমে গণপরিষদ গঠিত হবে এবং সেই গণপরিষদে এই সংবিধান সংশোধন সহ যে সমস্ত রিকমেন্ডেশন আছে সেগুলো সেই পরিষদে অ্যাপ্রুভড হবে, পাস হবে এবং এরপর সেই পরিষদটাই বা সেই নির্বাচিত প্রতিনিধিরাই তারা জাতীয় সংসদ হিসাবে কন্টিনিউ করবে, যেটার রেকর্ড আছে অতীতে, বাংলাদেশের বাইরেও আছে এই ধরনের। যে আপনারা সেই অপশনটি মানে একমত হলে বলেছেন? জি, মানে হ্যাঁ, এরকম 6টা অপশনের মধ্যে এটা একটা। আচ্ছা, আমাদের এক্ষেত্রে আপনি খুব সহজেই দেখেছেন যে যেমন জাতীয় নাগরিক পার্টি তারা বলেছে যে জাতীয় নির্বাচন, গণপরিষদ নির্বাচন
একই সঙ্গে হতে পারে, তারা নতুন একটি দল হিসেবে এমন একটি কথা তারা বলেছে। এর প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে এটি কোনোভাবে সম্ভব নয়। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে একসঙ্গে জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচনের পক্ষে তারা নয়। আবার সিসিও বলেছেন যে এ মুহূর্তে নির্বাচন কমিশন গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুত না, শুধুমাত্র তারা জাতীয় নির্বাচন করতে যাচ্ছে। তার মানে অনেকগুলো বিষয় অনেকগুলো রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধের মধ্যে দেখা দিয়েছে, সেটি আপনারা সমাধান জানতে চাই। ক্ষেত্রে আমার প্রশ্ন হলো, এই সংস্কারের ক্ষেত্রে আপনারা যে প্রস্তাবনাগুলো দিচ্ছেন, বিএনপি বারবারই বলছে যে আগে নির্বাচন তারা চায়, সংস্কার পরে, তারা যদি আপনারা একটু অসহযোগিতা করে তখন কি করবেন আপনারা? না, আমি সত্যি কথা বলতে আমি অসহযোগিতার কোনো লক্ষণ দেখিনি। আর আপনি ভিন্ন মত বা মতদ্বৈধতার কথা বললেন, তো এটা তো খুবই স্বাভাবিক। একটা রাজনৈতিক শক্তি বা দল তারা গণপরিষদ চাইতে পারে, মানে অরাজনৈতিক কোনো গ্রুপও চাইতে পারে, আবার আরেকটা পক্ষ মনে করতে পারে যে না, গণপরিষদের দরকার নাই। এই যে চাওয়া, নিজেদের চাওয়াটাকে প্রকাশ্যে বলা, আমি তো এর মধ্যে খারাপ কিছু দেখি না। এ ধরনের মতভিন্নতা থাকবে গণতন্ত্রে, এটাই স্বাভাবিক। কিন্তু একটা বৃহত্তর স্বার্থে বাংলাদেশ, মূল লক্ষ্যটা কি, কেন এই সংস্কারগুলো করা হচ্ছে, আমরা আগে সেখানে একটু আলোচনা করি। এই সংস্কারগুলোর মূল লক্ষ্য হলো, যেটা আমাদের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের সামনে স্পষ্ট হয়েছে, বা মূলত জুলাই অভ্যুত্থানেরই একটা কমিটমেন্ট বা অঙ্গীকার, যে বাংলাদেশে যাতে কোনোভাবে আর এমন কোনো সরকার তৈরি না হতে পারে যারা গত 16 বছরের মতো একটা ফ্যাসিস্ট সরকার হবে, একটা মাফিয়াতান্ত্রিক সরকার হবে, দেশের জনগণকে জিম্মি করে ফেলবে। এরকম কোনো সরকার যাতে আর আসতে না পারে বা তৈরি হতে না পারে, সেজন্য আমাদের সংবিধান সহ অপরাপর যে প্রতিষ্ঠান সমূহ আছে, বিচার বিভাগ এবং ইত্যাদি, নির্বাচন কমিশন, এগুলোকে এমন একটা সংস্কারের মধ্য দিয়ে নিয়ে আসা যাতে কারো পক্ষে সেটা করা সম্ভব না হয়, দানব তৈরি হতে না পারে, সেজন্য এগুলো করা হচ্ছে। তো আমি এটা এর আগে একটা আলোচনায় বলেছিলাম যে আপনি যদি বিএনপির কাছে যান যে আপনারা কি ধরনের সংস্কার চান, তারা বলবে যে হ্যাঁ, আমরা এমন সংস্কারই চাই যে সংস্কার করলে পরে এরকম ফ্যাসিস্ট শাসন আর আসবে না। অথবা তারা না বলুক, আপনি যদি বলেন যে বাংলাদেশে আর কখনো এরকম গত 16 বছরের মতো একটা ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা আসুক, আপনারা কি চান, তারা নিঃসন্দেহে বলবে যে আমরা এটা চাই না, এবং সেটা যাতে না আসে সেজন্য যেটুকু সংস্কার করা দরকার, আপনারা কি একমত? তারা বলবে হ্যাঁ একমত, কোনোদিনই বলবে না যে আমরা দ্বিমত। সুতরাং মূল লক্ষ্যে সবাই কিন্তু এক আছে। বিএনপি বলুন, আপনার আমাদের গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ যারা, তারা এখন নতুন রাজনৈতিক দল করেছে, জামাত ইসলাম বলুন, অপর রাজনৈতিক দল বলুন, প্রত্যেকের মূল লক্ষ্যের ব্যাপারে কিন্তু কোনো দ্বিমত নাই, যে আমরা এমন একটা সংস্কার করব যে সংস্কারের ফলে বাংলাদেশ আর কখনো মাফিয়াতান্ত্রিক শাসনে যাবে না, ফ্যাসিস্ট শাসনে যাবে না, এরকম সংস্কার আমরা চাই। এখন সেই সংস্কারটা কোন পদ্ধতিতে হবে এটা নিয়ে দ্বিমত। এই দ্বিমতটাকে একটা কাছাকাছি জায়গায় নিয়ে আসার জন্যই এই ঐক্য প্রচেষ্টা, জাতীয় ঐক্যমত্য কমিশন। আচ্ছা, এখানে কিন্তু আরেকটি কথা রয়েছে, বা আমরা যদি জানতেও চাই আপনার কাছে, মানে সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার একটি প্রচেষ্টা আছে কিনা, এটি দুই একটি দল বলে আর কি। আপনার কাছে কি মনে হয়? না, আমরা তো অবশ্যই সেটি মানে বলতেই চাই না, কিন্তু আমি রাজনৈতিক দল, আপনি তো একটু আগে বললেন যে সংস্কার কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশন সবার কাছে স্প্রেডশিট বা সুপারিশগুলো পাঠিয়ে মাত্র কয়েকদিন সময় দিল, আর মাত্র 3 দিন পরে 13 তারিখ। আপনি তো বলছেন, আপনার কাছে কি এটা সময় ক্ষেপণের কোনো প্রক্রিয়া মনে হচ্ছে? না, এটা মানে সেটি মানে কেন বলছে রাজনৈতিক দল বলছে, এটা তাদেরকে প্রশ্ন করেন যে সরকার, কমিশন তো সরকারকে রিপ্রেজেন্ট করে, আপনারা তাদেরকে প্রশ্ন করুন যে কমিশন তো উল্টো তাড়াহুড়া করছে, আপনারা কেন বলছেন সময় ক্ষেপণ করছে? না, কিন্তু এটা কি সম্ভব? আপনারা একটা ডিসেম্বর ডেডলাইন দিয়েছেন, মানে প্রধান উপদেষ্টা দিয়েছেন। ডিসেম্বরে আমাদের কোনো প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য একটা সময়ের ব্যাপারে বলেছেন যে ডিসেম্বরে হতে পারে, বারবারই বলেছেন। এখন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস, তিনি কেমন মানুষ এটা আমি, মনির হায়দার বা আপনি, রাকিব, আমাদের কারো প্রচার করার দরকার নাই। তিনি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বিশ্ববরেণ্য মানুষ। তার কোনো অপ্রয়োজনীয় কথা বলা, তার কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া, এগুলোর কোনো প্রয়োজন আছে? তিনি দেন এটা কেউ মনে করে বা বিশ্বাস করে? তো তিনি ডিসেম্বরে সম্ভাব্য নির্বাচনের কথা তিনি রিপিটেডলি বলেছেন, দেশি মিডিয়া বিদেশি মিডিয়া সব জায়গায় বলেছেন। তো এইটা তো তার তরফ থেকে ঘোষণা দেওয়া আছে। আর
তার আগে তিনি বারবার বলেছেন যে নির্বাচনের প্রস্তুতি এবং প্রক্রিয়া এবং সংস্কার প্রচেষ্টা দুটো একসঙ্গে চলমান থাকবে, একটা আরেকটার কারণে ক্ষতিগ্রস্ত বা বাধাগ্রস্ত হবে না। আমি ব্যক্তিগতভাবে দেখতে পাচ্ছি তার কথার মধ্যে কোনো রকম অমিল নেই। তিনি যেভাবে বলছেন সেভাবেই সব কিছু চলছে। একদম। এখানে আপনারা যে সুপারিশগুলোর মতামত চেয়েছেন রাজনৈতিক দলগুলোর কাছে 6টি সংস্কার কমিশনের দেয়া, মূলত আপনারা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন কোন বিষয়টিকে? না, এমন কি কোনো আলাদা করে criteria আছে? মানে আপনি এই যে আমাদেরকে যদি এটা বলেন আমরা সবচেয়ে কোনটাকে গুরুত্ব দিচ্ছি, আমার মনে হয় এই প্রশ্নটা খুব বেশি যৌক্তিক বা যথার্থ না এই সেন্সে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস গত 15ই ফেব্রুয়ারি রাজনৈতিক দল এবং জোটগুলোর সঙ্গে যে আলোচনা করেছিলেন সেখানে তিনি বলেছিলেন যে সংস্কার নিয়ে আমার ব্যক্তিগত কোনো এজেন্ডা নাই বা সরকারেরও কোনো এজেন্ডা নাই বলেই কমিশন করে দেওয়া হয়েছে। কমিশনকে প্রফেসর মোহাম্মদ ইউনূস কিংবা সরকারের অন্য কেউ বলে দেয়নি যে সরকার এইভাবে চাচ্ছে আপনারা এইভাবে সুপারিশ করেন বা এইভাবে রিপোর্ট দেন। সম্পূর্ণ স্বাধীন কমিশন করে দেওয়া হয়েছে। যাদের সরকার যেটা করেছে, যাদেরকে এই সম্পর্কিত বিশেষজ্ঞ মনে করেছে তাদের সমন্বয়ে কমিশন করে দিয়েছে। এখন কমিশন রিপোর্ট দিয়েছে, রিপোর্টে অনেকগুলো সুপারিশ আছে। এখন পর্যন্ত কি মাননীয় প্রধান উপদেষ্টা বা তার সরকারের কেউ কি বলেছে এই কমিশন এটা কি রিপোর্ট দিল, কি সুপারিশ দিল, আমরা তো আসলে এগুলো চাইনি? বলেছে? বলেনি। তার মানে আমাদের এই সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার এই কমিশনের কোনো অগ্রাধিকার নাই বা নিজের কোনো পছন্দ নাই, চয়েস নাই যে এইসব সুপারিশ করা যাবে, এইসব সুপারিশ করা যাবে না, এই সংস্কার করা যাবে, ওই সংস্কার করা যাবে না। এটা একটা স্বচ্ছ প্রক্রিয়ায় স্বাধীন কমিশন গঠন করা হয়েছে। কমিশনগুলো সুপারিশ করেছে। ঐকমত্য কমিশন যে কাজটা করেছে যে ওই 6 কমিশনের রিপোর্ট বা সুপারিশগুলোর মধ্যে যে সমস্ত সুপারিশ বাস্তবায়নের রাজনৈতিক দলের মতামত ছাড়া হবে না। ধরেন কিছু সুপারিশ আছে, পার্থক্যটা কিভাবে করা হয়েছে, কিছু সুপারিশ আছে যে ধরেন পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য অবকাঠামো বানানো দরকার, তো এটার জন্য কি রাজনৈতিক দলের মতামত দরকার আছে? আপনার কি মনে হয়? হ্যাঁ, ধরেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বলল মাঠ পর্যায়ে নির্বাচনী কর্মকর্তাদেরকে আরো নিবিড় ট্রেনিং দেওয়া দরকার, তো এটা রাজনৈতিক দলের মতামত দরকার। এইটুক সেন্স তো আমাদের আছে। সুতরাং এই ধরনের সুপারিশ বাদ দিয়ে যেগুলোর ব্যাপারে রাজনৈতিক দলের মতামত গ্রহণ না করলে আসলে হবে না, সেই সুপারিশগুলোকে আলাদা করা হয়েছে। সেখানে 166টা সুপারিশ রাজনৈতিক দলের মতামতের জন্য পেশ করা হয়েছে। এখানে কমিশনের কোনো অগ্রাধিকার বা কমিশনের বিবেচনায় এরপরে থাকে না যে যেমন নির্বাচন কমিশন, এটা নির্বাচনের আগে করা উচিত কিনা এমন কিছু থাকে, সেটা এবার গুরুত্ব না। ডেফিনেটলি এখানে কিছু সুপারিশ আছে যেগুলো নির্বাচনের আগে বাস্তবায়নের প্রয়োজন পড়বে, সে ব্যাপারে মতামত চাওয়া হয়েছে। যেগুলা নির্বাচনের আগে যদি বাস্তবায়ন করতে হয় তো সেটা কি পদ্ধতিতে করাবো, ওই যে 6টা অপশনের কথা বললাম, রাজনৈতিক দলগুলো বলবে, তাদের কাছ থেকে মতামত আসবে, কমিশন কিংবা সরকার সেভাবে অগ্রসর হবে। আচ্ছা, আপনি জানেন আজকে একটি ইফতার ছিল জাতীয় নাগরিক পার্টির, আপনি গণমাধ্যমে দেখেছেন কিনা, যেহেতু সন্ধ্যায় ছিল, সেখানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক সাবেক তথ্য উপদেষ্টা ছিলেন যিনি নাহিদ ইসলাম, তিনি বেশ কিছু কথা বলেছেন। তার মধ্যে একটি কথা ছিল এমন যে তারা খুব শিগগিরই সংবিধান সংশোধন বা পরিবর্তনের দাবি নিয়ে রাজপথে নামবেন। একই সঙ্গে তারা বলেছেন যে নির্বাচনের দাবি তুলে কেউ কেউ সংস্কার থেকে পিছপা করতে চাচ্ছে অন্তর্বর্তী সরকারকে, এমন কথাও বলেছে। এবং তারা খুব গুরুত্বের সঙ্গে বা খুব বারবারই গুরুত্ব দিয়ে বলছে যে সংস্কার এবং বিচার আগে হতে হবে, এরপরে নির্বাচন। একই সঙ্গে আপনি জানেন যে বিএনপি আবার নির্বাচনের কথা বলছে, অবশ্যই দ্রুত নির্বাচন দিতে হবে। তারা বলছে ন্যূনতম সংস্কার করে নির্বাচন দিতে হবে। মানে দুটি দলের অনেকটা দ্বিমুখী কথাবার্তা। এটি নিয়ে আপনারা একটু সংকটে পড়ে যান কিনা আমি সে উত্তর জানবো। দর্শক, তার আগে ছোট্ট একটি বিরতি ফিরছে, একটু পরে সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পর, কথা বলছিলাম গন্তব্য নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। আমরা যে বিষয়টিতে ছিলাম, আজকে ইফতার একটি প্রোগ্রামে নাহিদ ইসলাম বলেছেন যে অন্য সরকার ক্ষমতা আসলে আওয়ামী লীগ বা শেখ হাসিনার বিচারের নিশ্চয়তা নাই, এমন একটি কথা সে স্পষ্ট করেছে। এই জন্য তারা বলছেন যে বিচার এবং সংস্কার আগে হতে হবে, এর পরে নির্বাচন, এবং প্রয়োজনে তারা এই জন্য শিগগিরই মাঠেও নামবেন।
আবার দ্রুত নির্বাচনের দাবিতে বিএনপিরও কিছু নেতাকর্মী বিভিন্ন জায়গায় তারাও বলার চেষ্টা করছেন যে প্রয়োজনে তারাও মাঠে নামবেন। এ নিয়ে আপনারা একটু দ্বিধার মধ্যে আছেন কিনা? না, আমাদের দ্বিধার তো কিছু নাই। দেখুন, পলিটিক্যাল ফিল্ডে বিভিন্ন পলিটিক্যাল পার্টি বা শক্তির ভিন্ন ভিন্ন অবস্থান থাকবে এবং তারা সে অনুযায়ী বক্তব্য দেবে। সবাই যদি একসুরে বক্তব্য দেয় তাহলে তো একটা পলিটিক্যাল পার্টি হতো। হ্যাঁ, রাজনৈতিক বৈচিত্র্য, বক্তব্যের ভিন্নতা, এটা তো গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় স্বাভাবিক, শুধু না, এটা প্রয়োজনীয়। সুতরাং বক্তব্য আসছে। আবার পলিটিক্যাল রেটোরিক সব কিছু ধরে তো আর মানে সব কথা বলা যায় না। সব রেটোরিক যে একদম সবার সত্যিকারের অবস্থান সেটাও অনেক সময় থাকে না। এখন বিএনপি আগে নির্বাচন চায় এইটা আপনি বলছেন, কিন্তু আমি তো শুনি নাই যে বিএনপি বলেছে যে মাননীয় প্রধান উপদেষ্টা যে ডিসেম্বরের কথা বারবার বলেছেন। বিএনপি তো বলেছে যে ঠিক আছে, ডিসেম্বর ধরে একটা রোড ম্যাপ দেওয়া হোক। বিএনপির যারা দায়িত্বশীল ব্যক্তি, যাদের কথা আপনি, আমি বা সরকার বা কমিশন আমলে নেবে, তারা প্রত্যেকেই বলছেন যে ডিসেম্বরের নির্বাচন ঠিক আছে, কিন্তু একটা রোড ম্যাপ ঘোষণা করা হোক। সুতরাং বিএনপির এখানে যে তারা কালকেই নির্বাচন চাচ্ছে বা 2 মাস পরে নির্বাচন চাচ্ছে, আমি এরকমটা দেখি না। কিন্তু বিএনপির একজন দায়িত্বশীল নেতা কিন্তু একদম সুনির্দিষ্ট তারিখ বলেছেন যে 5 আগস্ট নির্বাচন তিনি চান। এটা সালাউদ্দিন আহমেদ বলেছেন, একাধিক জায়গায় বলেছেন যে একটি তাহলে ওই তারিখটির জন্য ভালো হবে, একটি ঐতিহাসিক তারিখ 5 আগস্ট। সে ভালো হবে, এটা একটা ওপিনিয়ন, কিন্তু নির্বাচন চাই, দিতে হবে, এরকম অবস্থান তো বিএনপি নেয়নি। একটা ওপিনিয়ন কেউ দিতেই পারে। আমি তার মুখ থেকেও শুনেছি, আপনি যার কথা বললেন জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি খুবই, আমি দেখলাম যে লজিক্যালি কথা বলেন। জি, তিনি বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন ঠিক আছে, কিন্তু একটা রোড ম্যাপ ঘোষণা করলে তো জিনিসটা আরো ক্লিয়ার হয়। এরকম তাদের কাছ থেকে বক্তব্য এসছে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি তারা সংস্কারের কথা বরাবরই আগে বলেছে। তারা সংস্কার রোড ম্যাপ চায়। বিএনপি তাদের সংস্কারের দাবিটা তো আমি মনে করি যথার্থ। এই গণ অভ্যুত্থানের পর এইভাবে একটা মাফিয়াতান্ত্রিক ফ্যাসিস্ট শাসন ব্যবস্থাকে পরাস্ত করবার পর সেখানে তো একটা সংস্কার খুবই সকলের দাবি এবং সকলের চাওয়া, দাবি শুধু না। এবং বিএনপির মতো বড় রাজনৈতিক দল, বৃহত্তম রাজনৈতিক দল, তারা সংস্কার চায় বলেই তো তারা 31 দফা দিয়েছে। সুতরাং এখানে তো আসলে কোনো কনফ্লিক্ট নাই। এটা হচ্ছে কিছু রেটোরিকের কনফ্লিক্ট। বক্তব্য একটু লাগে, সবাই বক্তব্য দিচ্ছে। গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধকারী যে পলাতক শক্তি, তাদের বিচারের ব্যাপারে আমাদের এখন নাগরিক পার্টি, এখন আগে ছাত্র নেতৃবৃন্দ, তারা যেভাবে দাবি জানাচ্ছেন, এটার উপর জোর দিচ্ছেন। আমি বিএনপির একটা চিঠি মাননীয় প্রধান উপদেষ্টাকে দিয়েছে তারা গত ফেব্রুয়ারি, 10ই ফেব্রুয়ারি, আপনি চাইলে আমি কপি দিতে পারবো। সেখানে তারা পরিষ্কার লিখেছে চিঠিতে অফিসিয়ালি যে গণহত্যাকারী ও মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছে তারা। সুতরাং এটা তো বিএনপির একটা কমিটমেন্ট। বিএনপির চাওয়া মানে তাদের কমিটমেন্ট। তারা চিঠি দিয়ে প্রধান উপদেষ্টার কাছে চেয়েছেন। সুতরাং তারা কখনো ক্ষমতায় গেলে এদের বিচার হবে না বা এটা পিছনে পড়ে যাবে, সেটা কি আপনি মনে করেন? যখন তারা নিজেরাই চিঠি দিয়ে বিচার চাইছে, তো এই তো অবস্থা। আমরা সব বক্তব্য ধরে নিয়ে তো আর আসলে বাস্তবে কি ঘটছে সেটা আমাদের দেখতে হবে। বাস্তবে আমি মনে করি যে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দর অবস্থানও হচ্ছে গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধ সংগঠনকারীদের বিচার তারা চাইছে, বিএনপি চাইছে, জামাত চাইছে, বাকি সবাই চাইছে। এত বড় ভয়াবহ অপরাধের বিচার চায় না কে? আমি তো এটা আমার বুঝে আসে না। আমি দেখি না কাউকে। না, ওই তারা আগে ইলেকশনের আগে কেউ চায়, কেউ বলছে ইলেকশনের পরে তারা বিচার ইলেকশনের আগে পরে বিচার জিনিসটা তো আর এরকম হয় না। আপনি তো আর হাসিনা স্টাইল বিচার করতে পারেন না যে হাসিনা একটা সময়সীমা বেঁধে দিল, বললে এর মধ্যে বিচার হোক। বিচার তার অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ না অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ না করলেই হলো। এরপরে আইন অনুযায়ী বিচার প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলবে। এটা তো আর বছরের পর বছর ধরে চলতে পারে না। আমরা দেখেছি আইসিটির যিনি চিফ প্রসিকিউটর, তিনি বলেছেন, আইন উপদেষ্টা বলেছেন যে যাতে কোনো সময়ক্ষেপণ না হয়, যাতে এই বিচার প্রক্রিয়া যথাযথভাবে হয়ে যায়, সেজন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সব রকম সহায়তা আদালতকে দেওয়া হচ্ছে, প্রসিকিউশনকে দেওয়া হচ্ছে। এবং এটা নিয়ে তো আমি বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের কোনো আপত্তি দেখিনি। তারা বলেনি যে এটা এত তাড়াতাড়ি কেন হচ্ছে, এটা বরং তারা দাবি জানাচ্ছে বিচারের।
তবে এই যে নির্বাচনের বিষয়টি বলছিলাম, মানে যেখানে আপনারা প্রধান উপদেষ্টা দপ্তর বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনে তারা একটা চেষ্টা করছেন, এটি 2-1 মাস আগে পরেও যেতে পারে, এমন কথাবার্তা প্রধান উপদেষ্টা বলছেন। সেখানে আমরা যিনি প্রধান নির্বাচন কমিশনার, তার একটু নির্বাচন নিয়ে গতিটা কি বেশি দেখছি কিনা। তিনি বলছেন যে ডিসেম্বরের সময়সীমা অতিক্রম করাই যাবে না নির্বাচন নিয়ে। দেখুন, নির্বাচন কমিশন একটা স্বাধীন প্রতিষ্ঠান, তাদের নিজস্ব একটা চিন্তা ভাবনা, একটা দৃষ্টিভঙ্গি, একটা অবস্থান, একটা প্রস্তুতি এটা থাকতে পারে, সেটা তারা প্রকাশ ঘটাতে পারেন। কিন্তু নির্বাচন আয়োজন বা অনুষ্ঠানের প্রধান প্রতিষ্ঠান নির্বাচন কমিশন, কিন্তু সেই সঙ্গে সরকারের সহায়তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অপর অনেকগুলো বিষয় আছে। সুতরাং আমি বিশ্বাস করি যে মানে দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় না নিয়ে, সরকারের অবস্থান, আইন শৃঙ্খলা এগুলো বিবেচনায় না নিয়ে নির্বাচন কমিশন বা প্রধান নির্বাচন কমিশনার তিনি তার মতো করে একটা ইলেকশন করে ফেলবেন এমন কোনো ইঙ্গিত বা বক্তব্য হয়তো তিনি দিচ্ছেন না বা দেননি। তিনি আজকে বলেছেন যে তিনি ডিসেম্বরের সময়সীমা অতিক্রম করতে চায় না এই নির্বাচন কমিশন। এটা চায় না, তিনি তার ওপিনিয়নটা জানিয়েছেন, মানে সরকারও তো চায় না, তো তাইলে কনফ্লিক্টটা কোথায়? মাননীয় প্রধান উপদেষ্টাও ডিসেম্বর বলছেন, চিফ ইলেকশন কমিশনার ডিসেম্বর বলছেন। আপনি কি কোনো বৈপরীত্য বা কোনো ভিন্ন মত পাচ্ছেন? আমি তো পাচ্ছি না। না, আমি বলছি গতিটা একটু বেশি কিনা সিইসির, সেটি বলছি নির্বাচন দেয়ার। আমি তো মনে করি যে গতি সঙ্গতিপূর্ণ। দুজনের কথা বলার গতিতে আমরা একটু পার্থক্য পাচ্ছি। না দেখুন, আপনারা আমার কথা বলার গতির মধ্যেও তো পার্থক্য আছে। জি মনির ভাই, সেখানে আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, এই এখন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেখানে এই 5 আগস্টের পর ওই যে একদমই বলা যায় যে যে কনফিডেন্স হারিয়েছে যে পুলিশ সদস্যরা, তারা এখনো পুরোপুরি ফেরত আসতে পারছে কিনা আমি জানি না। আমার কাছে মনে হয় এখনো তারা পুরোপুরি তাদের যে গতি, সেই কাজের গতিতে ফিরতে পারেনি। তো সেই আইন শৃঙ্খলা বাহিনী বা সেই পুলিশ সদস্যরা কি এত বড় একটি নির্বাচন মানে কোনো ধরনের হাঙ্গামা বা হতাহত ছাড়া ভালো একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রস্তুত আছে? না, আমাদের ভালো কিছু আশা করতে তো অসুবিধা নাই, কিন্তু আপনার সঙ্গে একটা জায়গায় আমি একমত যে আমরা এই রাষ্ট্রের অপর প্রতিষ্ঠানের মতোই পুলিশও তো একটা প্রতিষ্ঠান, বা আরো অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো এক প্রতিষ্ঠান। আমরা জানি বিগত ফ্যাসিস্ট সরকার তারা দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছিল, এবং ধ্বংসের নমুনাটা কীরকম যে 5ই আগস্ট সেই ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেশের সমস্ত থানা একযোগে বন্ধ হয়ে গিয়েছিল, থানায় কাউকে পাওয়া যায়নি। হ্যাঁ, বায়তুল মোকাররমের খতিব পালিয়ে গেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালিয়ে গেছে, এটা তো পৃথিবীতে বিরল ঘটনাগুলোর একটা। তো এই রকম মাটিতে মিশে যাওয়া একটা আইন শৃঙ্খলা ব্যবস্থা, সেটা আবার পুনরুজ্জীবিতকরণ, পুনরায় সচলকরণ, এটা তো নিশ্চয়ই একটা সময় সাপেক্ষ ব্যাপার, মানে একটা ট্রমাটাইজ পরিস্থিতি এখানে। তো এটা আমি মনে করি যে গত 7 মাসে যেখানে এসছে, ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা খুব দ্রুতই এটার মানে পুনরায় সচলকরণের কাজটা হয়েছে। এখনো যে পুরোপুরি এটা সচল হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, আমি সেটা মনে করি না। কিন্তু সরকারের আন্তরিকতা, সরকারের চেষ্টা, অনেকেই হয়তো মনে করছে কিছু ছোটোখাটো অপরাধ সংগঠিত হচ্ছে, এগুলো নিয়ন্ত্রণ হচ্ছে না কেন। আমরা মানে গত 2 বছর আগে শ্রীলঙ্কার কথা মনে করতে পারি, বা আরও অন্যান্য দেশে এ ধরনের গণ অভ্যুত্থানের পরে যখন সরকারের পতন হয়, পালিয়ে তো যায় না সব দেশে, বাংলাদেশে যেটা হয়েছে এটা ভয়াবহ ঘটনা ঘটেছে, সবাই পালিয়ে গেছে, তারপরে আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়ে কিন্তু, এবং সেটা স্বাভাবিক পর্যায়ে আনতে অনেক সময় লাগে। আল্লাহ আমাদের সহায় হয়েছেন, একদিকে আল্লাহ সহায় হয়েছেন, এবং আল্লাহ সহায় হয়েছেন বলেই প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তিকে আমরা আমাদের অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা হিসাবে পেয়েছি, এবং তাকে পাওয়াটা যে এই জাতিকে বড় ধরনের বিপর্যয় থেকে, বড় ধরনের ষড়যন্ত্র থেকে রক্ষা পাওয়ার ব্যাপারে এটা যে কি এক মজবুত বর্ম হিসাবে কাজ করেছে, আমাদেরকে আসলে এই জিনিসটা বিচার করা উচিত, এটা বিবেচনা করা উচিত। আমরা এখন যেটুকু বিপর্যয়ের মধ্যে আছি বা কাটিয়ে ওঠার চেষ্টা করছি, আমাদের সামনে এর চাইতে ভয়াবহ পরিস্থিতি হতে পারত আমাদের ক্ষেত্রে, বিশেষ করে এই 5ই আগস্টের অভ্যুত্থানের পর। কিন্তু এখানে প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো একজন মানুষ যখন এই সরকারের প্রধান হয়েছেন, বহু ষড়যন্ত্র অটোমেটিক্যালি নিউট্রালাইজ হয়ে গেছে। সেটা কি আন্তর্জাতিক নাকি অভ্যন্তরীণ? দেশি বিদেশি বহু ষড়যন্ত্র নিষ্ক্রিয় হয়ে গেছে, কোনো কাজে লাগেনি। একমাত্র প্রফেসর মোহাম্মদ ইউনূসের ফেসের কারণে, তার বিশ্বজোড়া খ্যাতি এবং ব্যক্তিত্বের কারণে। কেউ চাইলেই প্রফেসর মোহাম্মদ ইউনূসকে জঙ্গি বানিয়ে দিতে পারে না,
দুনিয়াবাসী এটা গ্রহণ করবে না। তিনি ছাড়া অন্য যে কেউ যদি এই দায়িত্বে আসতেন সেটা অনেক বেশি সহজ ছিল, যে প্রপাগান্ডা চালিয়ে তাকে একটা কিছু তকমা দিয়ে দেওয়া। তো এটা আমি বিশ্বাস করি বাংলাদেশের বেশিরভাগ মানুষ বুঝে। প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনিও একজন মানুষ, তারও সীমাবদ্ধতা আছে। এই সরকারের অনেক সীমাবদ্ধতা আছে। এই সরকার হয়তো মানে মানুষের যে আকাঙ্ক্ষার সঙ্গে তাল মিলিয়ে সবকিছু হয়তো করতে পারছে না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে গত 7 মাসে এই সরকার আইন শৃঙ্খলা পুনরুদ্ধার, অর্থনীতি পুনরুদ্ধার থেকে শুরু করে সামাজিক শৃঙ্খলা পুনরুদ্ধার, সকল ক্ষেত্রে যেই দক্ষতা এবং অত্যন্ত ঠান্ডা মাথায় এগুলো নিয়ন্ত্রণ করবার বা এগুলোকে একটা স্থিতিশীল পরিস্থিতি নিয়ে আসবার কাজে সফল হয়েছে, এটা অনেক বড় ঘটনা। এটা অনেক বড় ঘটনা। কিন্তু সেই তার যে সক্ষমতা বা তার যে ফেস আপনি বলছিলেন, সেটি কাজে লাগিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে কি আমরা এখনো সম্পর্ক নরমালাইজ করতে পেরেছি? দেখুন, কোনো একটা দেশের সঙ্গে সম্পর্ক কোন লেভেলে গেল কি গেল না, এইটা কোনো একজন সরকার প্রধানকে পরিমাপ করবার বা তাকে বিচার করবার একমাত্র মাপকাঠি হতে পারে না। এ ব্যাপারে আমি আসলে কথা বলার জায়গায় নেই। এটা এখানে সরকারের ভারতের সেনাপ্রধান বলেছেন যে রাজনৈতিক সরকার আসবার পরে বাংলাদেশের সঙ্গে তারা আগের মতো যে সুসম্পর্ক বা নরমাল সম্পর্ক সেটি হবে। দেখুন, এটা তাদের বক্তব্য, তারা দিয়েছে। বাংলাদেশের তাদের কাউন্টার পার্ট যারা, তারা এ ব্যাপারে কাউন্টার বক্তব্য দিবেন, এখানে আমার বলার কিছু নেই। না, কিন্তু আপনারা তো রাষ্ট্র না, রাষ্ট্র একজন ব্যক্তিই রাষ্ট্র না। তাহলে তো শেখ হাসিনার কথাই ঠিক। প্রফেসর আলী রিয়াজের এবার যে বই বেরিয়েছে, সেই বইয়ের নাম হচ্ছে আমি রাষ্ট্র, যেটা শেখ হাসিনা প্রতিষ্ঠা করেছিলেন, যে শেখ হাসিনা মানেই রাষ্ট্র। প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকার, মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি মানেই রাষ্ট্র না, আবার রাষ্ট্র মানেই তিনি না। তার ভূমিকা, তার অবস্থান, তার ইমেজ, তার ব্যক্তিত্ব, সেটা একটা প্রমিনেন্ট ব্যাপার। কিন্তু তিনি মানেই রাষ্ট্র না, রাষ্ট্র মানেই তিনি না। আর আমি তো খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র, সুতরাং আমাকে ওইভাবে বলার বা আমি সেই ধরনের কোনো অবস্থান নিয়ে বক্তব্য দেওয়ার আমার মনে হয় ঠিক হবে। আচ্ছা, আপনি একটু বলেছেন আইন শৃঙ্খলা নিয়ে, আমি একটু সেখানে ফিরতে চাই, একটু বিশদভাবে আমরা জানতে চাই। এই যে এখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখছি, একদিকে খুন বেড়েছে। আমরা যখন কথা বলছি ঠিক কিছুক্ষণ আগে রাজধানীর একটি সরকারি কলেজের একজন উপাধ্যক্ষ তার নিজ বাসায় খুন হয়েছেন। আমরা আপনার সঙ্গে যখন কথা বলছি তার ঠিক কিছুক্ষণ আগে ঢাকার একটি বাজার দখল নিয়ে একটি রাজনৈতিক দলের মধ্যে অন্তর্কোন্দলে গোলাগুলি চলছে। আমরা যখন কথা বলছি তার কয়েকদিন আগে মাগুরাতে একটি শিশু ধর্ষিত হয়েছে। আমরা আরও কয়েকটি ধর্ষণের খবর পেয়েছি, গুলশানে পেয়েছি, উত্তরাতে পেয়েছি। সব মিলিয়ে বিভিন্ন সময় তো ছিনতাই দেখতেই পাচ্ছেন। মানে এই অন্তর্বর্তী সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা রক্ষায় কি পুরোপুরি ব্যর্থ? আমি সে উত্তর জানবো। তো দর্শক, তারা কিন্তু চাপড়া ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গে থাকুন। ফিরলাম বিরোধীর পরে, কথা বলছিলাম গদ্যম্ব নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। আমাদের যেটি ছিলাম যে আমি আপনাকে বেশ কিছু পয়েন্ট বললাম যে কোন কোন ক্ষেত্রে অবনতি হয়েছে আইন শৃঙ্খলার। সেক্ষেত্রে কি আমরা মানে এমন অবস্থা কিনা যে আইন শৃঙ্খলা কোনোভাবেই ঠিক রাখতে পারছে না এই সরকার? দেখুন, একটি হত্যা, একটি ধর্ষণ কিংবা একটি দখলবাজি গ্রহণযোগ্য না, মানে একটিও গ্রহণযোগ্য না, অ্যাকসেপ্টেবল না। কিন্তু অ্যাকসেপ্টেবল না হলেও আমাদের এই সমাজ তার অপরাধ মুক্ত সমাজ না। অপরাধ সংগঠিত হয় বলেই অপরাধ নিয়ন্ত্রণ বা অপরাধ দমন ব্যবস্থা আছে। অপরাধ না থাকলে তার এই ব্যবস্থা থাকার দরকার ছিল না। আমি জানি না ঠিক কিসের ভিত্তিতে আপনি বলছেন যে বেড়েছে। আপনার কাছে বা অন্য কারো কাছে এরকম কোনো পরিসংখ্যান আছে কি না যে 2024 সালের ফেব্রুয়ারি মাসে এই কয়টা ধর্ষণ হয়েছে, কয়টা হত্যাকাণ্ড হয়েছে, কয়টা দখলবাজি হয়েছে, আর এখন কয়টা হয়েছে? এটা কোনো তুলনামূলক চিত্র কারো কাছে আছে কিনা? নিঃসন্দেহে ধর্ষণের ঘটনা ঘটেছে, একটি হোক বা 3টি হোক, কিন্তু সরকার কি সেটাকে এড়িয়ে গেছে, ধামাচাপা দিচ্ছে? না। আমি তো দেখছি, আপনিও দেখছেন যে সরকার সেটা কুইক রেসপন্স করছে এবং সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিচ্ছে। হত্যাকাণ্ডের ঘটনা আপনি একটু আগে বললেন যে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, গ্রহণযোগ্য না, কিন্তু ঘটেছে। এখন সরকার এটাকে মানে লুকোছাপা করছে কিনা বা কোনো ব্যবস্থা নিচ্ছে না, এমন ঘটছে কিনা? আমি তো মনে করি ঘটছে, কিন্তু আসলে সমস্যাটা অন্যখানে। যে প্রথমত আগে মিডিয়ার অবস্থা কী ছিল সেটা আমরা জানি। সেটা আমাদের ট্র্যাডিশনাল মিডিয়া কিংবা সোশ্যাল মিডিয়া,
সামান্য কটূক্তির অভিযোগে শত শত মানুষকে গ্রেপ্তার করে জেলে ঢুকানো হয়েছিল। সুতরাং ট্র্যাডিশনাল মিডিয়ার কথা তো বাদই দিলাম, সোশ্যাল মিডিয়াতে কেউ কোনো একটি বিষয়ে শেখ হাসিনার ব্যাপারে হয়তো 2 লাইন লিখেছে। আমাদের ওই যে রাজবাড়ির একটা মেয়ের কথা মনে আছে, কি যেন নাম, সাম স্মৃতি, ব্লাড ডোনার্স ক্লাবের প্রেসিডেন্ট, সে শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল, মানে 2 লাইনের। তারপরে তাকে অ্যারেস্ট করে সম্ভবত 6 মাস না 8 মাস জেল খাটিয়েছিল। তো সে কারণে তখন অপরাধগুলো মিডিয়ায় এভাবে আসতো না, এতটা প্রচারে আসতো না। সে কারণে হয়তো আপনাদের কাছে বা কারোর কাছে মনে হতে পারে যে তখন বোধহয় অপরাধগুলো কম ঘটেছে। এখন একদিকে মিডিয়া, ট্র্যাডিশনাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া সব ফ্রি, মুক্ত, যে যার মতো লিখতে পাচ্ছে, প্রচার করতে পারছে। পাশাপাশি আমরা জানি যে সেই পলাতক ফ্যাসিস্ট তারা বিলিয়ন বিলিয়ন ডলার আমাদের অর্থনীতি থেকে লুট করে নিয়ে গেছে। তার মানে হাজার লক্ষ কোটি টাকা তাদের কাছে আছে। এই টাকা এখন কাজ করছে, তারা এই টাকা কাজে লাগিয়ে প্রপাগান্ডার একটু স্রোত বয়ে দিচ্ছে, ঝড় বয়ে দিচ্ছে প্রপাগান্ডার। আমি আপনাকে একটা দৃষ্টান্ত বলি যে আমাদের পরিচিত একজন খুবই সুপরিচিত সাংবাদিক এখন একটা শীর্ষস্থানীয় বেসরকারি সংস্থার বড় পদে আছেন। তিনি গতকালকে একটি পোস্ট দিয়েছিলেন যে রাজধানীর মণিপুরি পাড়ায় একজন খ্রিস্টান ভদ্রলোক খেতে বসেছে দিনের বেলায়। তো কিছু লোক গিয়ে তাকে ধরেছে যে দিনের বেলায় কেন খাচ্ছেন। সে বলেছে আমি খ্রিস্টান। তখন বলেছে যে আপনি খ্রিস্টান তো কি, আপনি রোজার দিনে দিনের বেলায় খেতে পারবেন না। পরে তার উপর চড়াও হয়েছে, সে দৌড়ে পালিয়েছে। আমার খুবই পরিচিত সাংবাদিক, নাম বললে সবাই চিনবেন। তো এই ঘটনাটা তিনি লিখে দিয়েছেন, বলেছেন যে এটা চলতে পারে না। তো মণিপুরি পাড়ায় বসবাসকারী আরেকজন খ্রিস্টান নারী ওই পোস্টের নিচে এসে কমেন্ট করেছেন যে আমি মণিপুরি পাড়ায় থাকি, এ ধরনের কোনো ঘটনার কথা আমি শুনিনি, আপনি ওই ব্যক্তির নাম ঠিকানা দেন, আমরা এগুলো একটু চেক করি। তারপর ওই সাংবাদিক ওই পোস্টটা ডিলিট করে দিয়েছেন। তো এই রকম ঘটনা অগণিত আছে, বানোয়াট ঘটনা, অনেক পুরনো ভিডিও দিয়ে বলা হচ্ছে গতকাল ঘটেছে। আপনি দেখেন মব ভায়োলেন্স নিয়ে কথা হচ্ছে, মব ভায়োলেন্সের বিরুদ্ধে আমি একজন নিজে খুব সোচ্চার কণ্ঠস্বর। আমি মব ভায়োলেন্সের, দেখুন ন্যায়সঙ্গত প্রতিবাদ থাকবে কিন্তু মব থাকবে না, থাকতে পারে না একটা স্বাভাবিক সমাজে। না কিন্তু এই যে আমি এখানে শেষ করি কথাটা। মব ভায়োলেন্স ছোট্ট একটা ঘটনা গত 1 সপ্তাহে ঘটেছে রাতের বেলায় গুলশানে, নিশ্চয়ই আপনাদের মনে আছে। এটি ছাড়া গত 1 সপ্তাহ আর কোনো ঘটনা কিন্তু নেই, এবং সরকার সেটা তাৎক্ষণিকভাবে অ্যাড্রেস করেছে। 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের পরিচয় বের করা হয়েছে, পুরো ঘটনার চিত্র জাতির সামনে আনা হয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যদি আপনি দেখেন, আপনার মনে হবে প্রতিদিন বোধহয় গোটা 50 মব ভায়োলেন্সের ঘটনা ঘটছে, আসলে কিন্তু তা ঘটছে না। সুতরাং এগুলো আমাদের বিবেচনায় নিতে হবে। একদিকে অবশ্যই সরকারের নজরে প্রতিটা অপরাধ নিতে হবে, সরকার অবশ্যই সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং নিবে, কিন্তু একই সঙ্গে এই প্রোপাগান্ডার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কিনা এইটা আপনি বলতে পারেন নেওয়া উচিত আমি মনে করি, এবং সেটা সরকারের সক্ষমতার একটা বিষয় আছে। কারণ আমরা জানি যে সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রণ তো তার স্থানীয়ভাবে নেই, সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রণ বাইরে, দেশের বাইরে। তো এখানে নিশ্চয়ই এই জায়গাগুলোতে নতুন স্ট্র্যাটেজি তৈরি করা এবং সে সমস্ত স্ট্র্যাটেজি কীভাবে বাস্তবায়ন করা যায় সেগুলো সময় সাপেক্ষ ব্যাপার, এটা তাৎক্ষণিকভাবে নেওয়া সম্ভব না। আমি বিশ্বাস করি সরকারের নজরে এগুলো আছে। আচ্ছা, একটু জানতে চাই মন্ত্রী, আপনি জানেন যে আজকে সাবেক প্রধানমন্ত্রীর এবং তার পরিবারের বেশ কিছু তথ্য এসছে। সেখানে আমরা দেখেছি তিনি পূর্বাচলে নামে বেনামে জমি নিয়েছেন, তার বিভিন্ন অ্যাকাউন্টে প্রায় 600-700 কোটি টাকা পাওয়া গিয়েছে, এবং তার পরিবারের সদস্যদের নামে দুদক চার্জশিটও দিয়েছে। তার মানে বিচারের দিকে এগোচ্ছে। কিন্তু আমার যেটি প্রশ্ন, মানে একজন সাবেক প্রধানমন্ত্রীর কেন প্লট নিতে হবে নামে বেনামে বা তথ্য গোপন করে বা বেআইনিভাবে, এটি প্রয়োজন কেন পড়লো? মানে বাকিগুলোর কি প্রয়োজন পড়েছিল? ধরেন গণতন্ত্র হত্যা করা, রাষ্ট্র দখল করে ফেলা, দেশের মানুষকে জিম্মি করে ফেলা, 2000 মানুষকে হত্যা করা, না সেটাই তো হতে পারে, ক্ষমতা থাকবার জন্য হতে পারে। কিন্তু মানে ব্যাপারটা হয়েছে কি, মানে এই ফ্যাসিস্ট গোষ্ঠী এমন এক জায়গায়, এমন এক পর্যায়ে নিজেদেরকে নিয়ে গিয়েছিল যে তারা 1 টাকা থেকে 1 লক্ষ কোটি টাকা কোনো কিছুই হাতছাড়া করতে চায়নি। মানে এই রাষ্ট্রকে লুটে পুটে খাবার যত ব্যবস্থা আছে ছোট থেকে বড় সব কিছুই তারা করেছে। দেশের মানুষকে দমন করবার যত ব্যবস্থা নেবার আছে তারা সব কিছুই নিয়েছিল, কোনো কিছুই তাদের ইচ্ছের বা চেষ্টার বাইরে ছিল না। সে কারণেই পূর্বাচলের প্লট বলেন কিংবা আপনার ওই যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যেটা 3 বা 4 বিলিয়ন ডলারে হতে পারতো সেটাকে 13 বিলিয়ন ডলারে নিয়ে যাওয়া, হ্যাঁ এগুলো তারা করেছে। তারা মানে জলজন্ত একটা ব্যাংক
একটা কেন, অনেকগুলো ব্যাংক তাদের অলিগার্ককে দিয়ে দখল করেছে। ব্যাংকের বোর্ড মিটিং থেকে সবাইকে গোয়েন্দা সংস্থা দিয়ে মালিকানা হস্তান্তর করতে বাধ্য করা হয়েছে। তারপরে সেই ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। এগুলো সব আমাদের চোখের সামনে ঘটেছে। মানে একদম শেষ প্রশ্ন সেটা হলো যে এই যে স্বৈরতন্ত্রের যে প্রধান শেখ হাসিনা, তাকে কি আসলেই দেশে ফিরিয়ে আনা সম্ভব? বিচারের জন্য বাস্তবতা কি আসলে? দেখুন, এই বাস্তবতার কথা আমার তরফ থেকে এটা বলা ঠিক হবে না, কিন্তু আমি যেটা বলতে পারি যে শেখ হাসিনা সহ এই গণহত্যা, এই মানবতা বিরোধী অপরাধ, এই হাজার হাজার কোটি টাকা লুটপাটের যারা অভিযুক্ত, যারা মূল হোতা, তাদের বিচারের ব্যাপারে দেশের মানুষের ঐক্যের কোনো ঘাটতি আমি দেখি না। যেহেতু দেশের মানুষের ঐক্যের কোনো ঘাটতি নাই, তাদের বিচারের প্রশ্নে দেশবাসী আজও পর্যন্ত নানা রকম ষড়যন্ত্র সত্ত্বেও, নানা প্ররোচনা সত্ত্বেও মানুষের এই ঐক্য এখনো অটুট। সুতরাং এটা বিশ্বাস করবার কারণ আছে যে তাদের বিচার হবে। সেটা ফিরিয়ে আনা সম্ভব হবে কিনা, আর সেটা আসলে একটা প্রসেসের ব্যাপার। এখানে দুই দেশের যে চুক্তি, আসামি ফিরিয়ে আনা, তারপরে আবার কিছু এখানে ইন্টারন্যাশনাল বিষয় আশয় আছে, আমি এগুলো সম্পর্কে অত বিস্তারিত যেতে পারি না, যাওয়া ঠিকও হবে না আমার। এজন্য যারা সংশ্লিষ্ট ব্যক্তি আছেন এ ব্যাপারে তারা বললে ভালো। কিন্তু বিচার আপনি নিশ্চিত করছেন বিচার হবে? জি, জনাব মনির আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে। আমরা জানছিলাম রাষ্ট্রের নানান বিষয় নিয়ে কোন দিকে এগোচ্ছে, কি সংকটগুলো মোকাবেলা কিভাবে করছে এই সরকার। আমরা নিশ্চয়ই তার সঙ্গে আশাবাদ ব্যক্ত করতেই পারি, সকল সংকট, সকল সমস্যা দূর হয়ে নিশ্চিতভাবে বাংলাদেশ সঠিক পথে থাকবে, সঠিক পথে এগিয়ে যাবে। ছাত্র জনতার যে চাওয়া, সেই চাওয়া অনুযায়ী সে প্রত্যাশা শেষ করছি। শুভরাত্রি।